আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের প্রশ্ন সলভ ধারাবাহিক পর্ব ৩ এ। আমরা সবাই ভালো আছি নিশ্চয়ই মহান আল্লাহ তাআলার রহমতে। আজকের এই ক্লাসটি যে যেখান থেকে দেখছি সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অর্ণব স্যার পেজের প্রশ্ন সলভ ধারাবাহিক পর্বতে। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি, নিরাপদে আছি পরিবার নিয়ে। তোমরা আমাকে জানাবে আজকের এই ক্লাসটি কে কোথা থেকে দেখছো? আজকের এই ক্লাসটি কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে। রিপন মিয়া যুক্ত হয়েছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিপন। আয়েশা জোয়ারদার বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাবিবা যুক্ত হয়েছে। সঞ্জিদা নাজনীন স্বর্ণা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা। হুমায়রাত ইসলাম যুক্ত হয়েছে। ঢাকা থেকে যুক্ত হয়েছে একজন। রংপুর থেকে দেখছে শিখা। তোমরা আরো যারা যুক্ত হয়েছো, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেখছে স্বর্ণা। ঢাকা ক্যান্টনমেন্টের কোথায় তোমার বাসা? স্বর্ণা, তুমি আমাকে নিশ্চয়ই জানাতে পারো সেই বিষয়টি। আহ, আমরা পূর্বের ন্যায় আজকেও আলোচনা করব আমাদের যে প্রশ্ন ধারাবাহিক পর্ব, সেই ধারাবাহিক পর্বটি। সিরাজগঞ্জ থেকে দেখছে একজন, টাঙ্গাইল থেকে দেখছে, রংপুর থেকে দেখছে। কে কোথা থেকে দেখছো আমরা এই বিষয়টা জানতে পারছি। রংপুর থেকে তানজিনা আক্তার দেখছে। তোমরা একটা কাজ করতে পারো। আমি তোমার কাছে একটা অনুরোধ করব। সেই অনুরোধটি হচ্ছে, আমার এই লাইভ ক্লাসটি তোমরা তোমার নিজেদের প্রোফাইলে শেয়ার করে রাখো। শেয়ার করে একটু ডান লিখে দাও। আর যদি সম্ভব হয়, যদি তুমি মনে করো যে এই ক্লাসটি অন্যদের জন্য উপকারে আসবে, তাহলে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যে গ্রুপে যুক্ত আছে সেই গ্রুপে শেয়ার করে দিতে পারো। শেয়ার করে দিয়ে তুমি লিখে দিতে পারো যে শেয়ার ডান। হ্যাঁ, তোমার যে মেসেঞ্জার গ্রুপ আছে, যে ফেসবুক গ্রুপ আছে, সেখানে লিখে দিতে পারো। তোমরা আহ সকালবেলা হয়তো আমার ধারাবাহিক পর্ব ২টা হয়তো দেখেছো অনেকেই। তোমরা আমাকে জানাবে যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এটা আমাকে জানাও। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, কেননা আমার কথা স্পষ্ট শোনা না গেলে আমি তোমার ক্লাসটা ঠিকভাবে নিতে পারবো না। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে এটা একটু কমেন্টে জানিয়ে দাও যে কথা ক্লিয়ার, কথা স্পষ্ট শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। কিছু একটা লিখে দাও, আমি যেন বুঝতে পারি তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ। এবং সেটা লাউড কিনা এটা একটু বলো আমাকে। আচ্ছা, কাফরুল থেকে দেখছে স্বর্ণা। নরসিংদী থেকে দেখছে রফিকুল। সাউন্ড ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমরা আজকে যে আহ, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এই প্রশ্নগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এসেছে। আমরা একটু প্রশ্ন ধারাবাহিক পর্বতে চলে যাই। দেখো, প্রশ্নটি হচ্ছে বিভিন্ন চিত্রকর্ম ও চিত্রশিল্পী। বিভিন্ন চিত্রকর্ম ও চিত্রশিল্পী। আচ্ছা, এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা মনে করো যে আজকের এই ক্লাসের টপিকটি তোমরা আইডেন্টিফাই করে লিখে রাখবে, অপশনে বা কোথাও লিখে রাখতে পারো যে বিভিন্ন চিত্রশিল্পী এবং চিত্রকর্ম। এই টপিকটা থেকে বিগত সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরো অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছে। আমরা এই টপিকটা নিয়ে এখন আলোচনা করব। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবে, অথবা C1 ইউনিটে পরীক্ষা দিবে, কিংবা তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, সেই ইউনিটগুলোতে বিগত সময়ে এই চিত্রকর্ম চিত্রশিল্পী থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা, আমরা একটু চিত্রকর্ম চিত্রশিল্পীগুলো প্রশ্নগুলো একটু দেখে নিব। ওকে, প্রথম প্রশ্নটি দেখো, যে বলছে পটচিত্র কি। বলছে যে পটচিত্রটা কি। তোমরা যারা সঠিক উত্তর জানবে তারা নিশ্চয়ই আমাকে জানাই দেবে যে পটচিত্র আসলে এটা কি। পটচিত্র কি? পটচিত্র কি? তোমরা যারা এই প্রশ্নের উত্তর একটু জানো তারা আমাকে একটু জানো যে পটচিত্র কি।
ওকে, আলহামদুলিল্লাহ। অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে। ওকে, পটচিত্র কি? আচ্ছা, যারা বলছো পটচিত্র হচ্ছে অপশন একের সি, যারা বলছো একের সি বি যেটাই বলছো, খেয়াল করো এটা, এই প্রশ্নটা কিভাবে এসেছে। দেখো, পটচিত্র, পট শব্দের অর্থ হচ্ছে, পট শব্দের অর্থ হচ্ছে কাপড়, আর চিত্র মানে অঙ্কিত চিত্র, অর্থাৎ কাপড়ে আঁকা চিত্র। তোমরা যারা আমার এই চিত্রশিল্পীর ক্লাসটা করেছো বা সংক্ষেপে ভিডিওগুলো দেখেছো তারা হয়তো ভুল করবে না। পটচিত্র হচ্ছে কাপড়ে আঁকা চিত্র। এই পটচিত্র কারণেই পটুয়া কামরুল হাসান কিন্তু অনেক বেশি পরিমাণ বিখ্যাত ছিলেন। আমাদের যে পটুয়া কামরুল হাসান, তিনি কাপড় অনেক বেশি পরিমাণ চিত্র করেছিলেন। তার মানে পটচিত্র হচ্ছে কাপড়ে আঁকা অঙ্কিত একটা চিত্র। এই পট থেকে কিন্তু পটুয়া কামরুল হাসানের নামকরণটা হয়েছে। তাহলে পটচিত্র হচ্ছে কাপড়ে আঁকা চিত্রকর্ম, কাপড়ে আঁকা চিত্রকর্ম, কাপড়ে আঁকা চিত্রকর্ম হচ্ছে পট চিত্র। তাহলে ১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কাপড়ে আঁকা চিত্রকর্ম হলো পটচিত্র। ওকে, ওকে। এরপরে ২ নম্বর প্রশ্ন একটু দেখো, যে পোড়ামাটির সেনাবাহিনী, পোড়ামাটির সেনাবাহিনী প্রত্নবস্তু, অর্থাৎ পোড়ামাটির সেনাবাহিনী প্রত্নবস্তুটা আসলে কোথায় পাওয়া যায়, কোন দেশের, কোন দেশে এটা পাওয়া গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চয় অনুষদে এই প্রশ্নগুলো হয়েছে। দেখো, পোড়ামাটির চলচ্চিত্রটা পাওয়া গিয়েছিল চীনে। কোথায় পাওয়া গিয়েছে? চীনে। পোড়ামাটির যে চলচ্চিত্র বা পোড়ামাটির যে সেনাবাহিনী, যেটা সেনাবাহিনী, এই সেনাবাহিনী পাওয়া গিয়েছিল চীনে, চীন দেশে। ৩ নম্বর প্রশ্ন দিকে আমরা একটু খেয়াল করি, বলছি ইন হুইচ, কোন মিউজিয়াম, ইন হুইচ মিউজিয়াম ইজ দ্য মোনালিসা ডিসপ্লেড। তাহলে দেখো, মোনালিসা চিত্রকর্মটি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলে নেই, মোনালিসা চিত্রকর্মটি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ইতালির একজন চিত্রশিল্পী ছিলেন। লিওনার্দো দা ভিঞ্চি যে দেশের চিত্রকর, ইতালির চিত্রকর, তিনি এঁকেছিলেন মোনালিসা চিত্রকর্মটি, যেটা বর্তমানে ফ্রান্সের প্যারিসে যে একটা মিউজিয়াম অবস্থিত, লুভর মিউজিয়াম, ফ্রান্সের প্যারিসে লুভর মিউজিয়াম অবস্থিত, সেই লুভর মিউজিয়ামে এই মোনালিসা চিত্রকর্মটি অবস্থিত বা সংরক্ষণ করা রয়েছে। তাহলে লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে ইতালির একজন চিত্রশিল্পী, তিনি এঁকেছিলেন এই মোনালিসা চিত্রকর্ম। এছাড়াও এই লিওনার্দো দা ভিঞ্চি আরো অনেকগুলো চিত্রকর্ম এঁকেছেন, তার যেমন তার একটা বিখ্যাত দেয়াল চিত্র রয়েছে, দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার বিখ্যাত একটা দেয়াল চিত্র বা মোরাল, দেয়াল চিত্র বা মোরাল, দ্য লাস্ট সাপার, অথবা বাংলা এটাকে বলা হয় শেষ নৈশ ভোজ, শেষ নৈশ ভোজ। তাহলে আমরা ৩ নম্বর প্রশ্নটা একটু সলভ করি এবার। ইন হুইচ মিউজিয়াম, কোন মিউজিয়ামে মোনালিসা ডিসপ্লেড, কোথায় এটা ডিসপ্লেড করা আছে। তাহলে দ্য লুভর মিউজিয়াম। তাহলে ৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লুভর মিউজিয়াম, ফ্রান্সের প্যারিস অবস্থিত লুভর মিউজিয়ামে এটা অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো ৪ নম্বর প্রশ্নের দিকে আমরা একটু চলে আসবো। ৪ নম্বর প্রশ্নের দিকে কি বলছে, দ্য লাস্ট সাপার, একটু আগেই বলছিলাম, দ্য লাস্ট সাপার ওয়াজ পেইন্টেড বাই শাহজালাল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এসেছে। দ্য লাস্ট সাপার অর্থাৎ শেষ নৈশ ভোজ, শেষ নৈশ ভোজ, এই চিত্রকর্মটি কে এঁকেছে? এটা একটা মোরাল বা দেয়াল চিত্র। এই চিত্রকর্মটি এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে ৪-এর সঠিক উত্তর হচ্ছে ৪। ৪-এর সঠিক উত্তর হচ্ছে ৪, লিওনার্দো দা ভিঞ্চি। ৪-এর সঠিক উত্তর ৪। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু জানাও তো, যে পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র কোনটি? পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র কোনটি? ৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি একটু আমাকে জানাও, যে কি হবে পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র? পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র। ৫ নম্বর প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। ৫ নম্বর প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তোমরা সবাই একটু ঝটপট ৫ নম্বর প্রশ্নের উত্তরটা আমাদেরকে জানাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। সবাই উত্তর করছে। ৫ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, ৫-এর ক, অর্থাৎ দেখো দেয়াল চিত্র দ্য লাস্ট সাপার।
বাংলায় কখনো কখনো চলে আসতে পারে শেষ নৈশ ভোজ। আচ্ছা, এরপরে দেখো আমরা ৬ নম্বর প্রশ্নটা দেখি। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা লাস্ট সাপার চিত্রকর্মটি ইতালির কোন শহরে সংরক্ষিত রয়েছে? খেয়াল করো, দ্য লাস্ট সাপার ইতালির একটা শহর আছে মিলান শহর। ইতালির মিলান শহরের একটা গির্জা আছে। সেই গির্জাতে এই লাস্ট সাপার চিত্রকর্মটি সংরক্ষিত আছে। সেই গির্জার নাম হচ্ছে সান্তা মারিও দেলে গ্রাজি। সান্তা মারিও দেলে গ্রাজি বা দেলে গ্রাজি। সান্তা মারিও দেলে গ্রাজি নামক একটা একটা গির্জা আছে। সেই গির্জা ইতালির মিলান নামক একটা শহর আছে। সেই মিলান শহরে এই লাস্ট সাপার চিত্রকর্মটি রয়েছে। তাহলে ইতালির চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম হচ্ছে লাস্ট সাপার, মোনালিসা। তিনি হচ্ছে ইতালির নাগরিক। এই দুইটা প্রশ্ন থেকে এই লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে তোমরা যদি পড়ো ভালো করে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রশ্ন হয়তো এই জায়গাগুলো থেকে কমন চলে আসতে পারে, আমি প্রত্যাশা করি। আচ্ছা, এরপরে দেখো আমরা ৭ নম্বর প্রশ্ন একটু দেখি। ভার্জিন অব দ্য রক্স। ভার্জিন অব দ্য রক্স শিল্পের স্রষ্টা কে? অর্থাৎ কে এই চিত্রকর্মটি এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি? এটা হচ্ছে না, কারণ আমরা অলরেডি দেখে ফেললাম লিওনার্দো দা ভিঞ্চি না। আচ্ছা, মাসাচো। মাসাচো চিত্রকর্ম নিয়ে আমরা আলোচনা করিনি এখনো। মাসাচো হচ্ছে না। আচ্ছা, তাহলে রাফায়েল। দেখো, রাফায়েলও না। তাহলে এই চিত্রকর্মটি কে এঁকেছেন? এই চিত্রকর্মটি এঁকেছেন মাইকেল অ্যাঞ্জেলো। দেখো, মাইকেল অ্যাঞ্জেলো খুবই গুরুত্বপূর্ণ একজন চিত্রশিল্পী। তিনি কোন দেশের চিত্রশিল্পী তোমরা কি বলতে পারবে? তিনি একাধারে চিত্রকর, তিনি মানে একাধারে চিত্রশিল্পী, ভাস্কর, কবি। মাইকেল অ্যাঞ্জেলো এমন একজন ব্যক্তি, তিনি একাধারে চিত্রশিল্পী, ভাস্কর এবং কবি। তো এই মাইকেল অ্যাঞ্জেলো যে চিত্রকর্মটি এঁকেছিলেন সেই চিত্রকর্মের নাম হচ্ছে ভার্জিন অফ দ্য রক। ভার্জিন অফ দ্য রক্স। মাইকেল অ্যাঞ্জেলোর ভার্জিন অফ দ্য রক্স। মাইকেল অ্যাঞ্জেলোর ভার্জিন অফ দ্য রক্স। এছাড়াও মাইকেল অ্যাঞ্জেলো আরো অনেকগুলো চিত্রকর্ম এঁকেছেন, যেমন দ্য হলি ফ্যামিলি, দ্য হলি ফ্যামিলি, দ্য হলি ফ্যামিলি, এটাও মাইকেল অ্যাঞ্জেলো এঁকেছেন। তাহলে এই মাইকেল অ্যাঞ্জেলো থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়াও একটা ভাস্কর্য আছে, মোজেস ভাস্কর্য। এই মোজেস ভাস্কর্য কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো তৈরি করেছিলেন, বানিয়েছিলেন। ওকে, তাহলে ৭ নম্বর সঠিক উত্তর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো সবাই। ওকে, চলে আসো ৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা আমরা একটু দেখার চেষ্টা করব। ৮, মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের চিত্রশিল্পী? দেখো, বিসিএস ২৩তম বিসিএস এবং জাতীয় রাজস্ব এনবিআর এর এই প্রশ্নটি এসেছে। কি বলছে ৮ নম্বর প্রশ্ন, মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের চিত্রশিল্পী? সবাই একটু কমেন্টে জানাও তো, মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের চিত্রশিল্পী ছিলেন? ইতালি। তাহলে লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছেন ইতালির চিত্রশিল্পী, মাইকেল অ্যাঞ্জেলো হচ্ছেন ইতালির চিত্রশিল্পী। যারা অন্য উত্তর দিচ্ছ তাদের উত্তরটা আসলে ঠিক হয়নি। মাইকেল অ্যাঞ্জেলো হচ্ছে ইতালির একজন চিত্রশিল্পী। আজকের এই ক্লাসটি যারা চাকরি প্রত্যাশী আছেন, যারা অ্যাডমিশন টেস্ট প্রত্যাশী আছেন, তাদের সবার জন্য উপযুক্ত। বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু হয়ে থাকে। আমি রেফারেন্স দিয়েছি যে চাকরি পরীক্ষায় কোনটি এসেছে, বিশ্ববিদ্যালয়ে কোনটি এসেছে। কাজেই ক্লাসটি যদি ভালো করে দেখেন, ইনশাআল্লাহ আহ, আপনার জন্য হেল্পফুল হবে। এবং জাহাঙ্গীরনগরে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমরা, তোমাদের C1 এবং সি ইউনিটে, এই দুইটা ইউনিটে এই চিত্রকর্মগুলো থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে বিগত বছরে। দেখো, ৯ নম্বর প্রশ্নটা আমার কথা যদি স্পষ্টভাবে শুনে থাকো, তোমরা যদি ৯ নম্বর প্রশ্নটা আমার কথা যদি স্পষ্ট শুনে থাকো, তাহলে ৯ নম্বর প্রশ্নটা তোমরা পারবে। দেখো কি বলছি। ৯ নম্বর প্রশ্নটা দেখো, কোন ব্যক্তি একাধারে কবি? একাধারে কবি, স্থপতি, চিত্রকর এবং ভাস্কর। একটু আগে আমরা বলছিলাম যে লিওনার্দো দা ভিঞ্চির কথা বলছিলাম, এরপরে বলছিলাম মাইকেল অ্যাঞ্জেলোর কথা। তাহলে মাইকেল অ্যাঞ্জেলো একাধারে তিনি চিত্রকর, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি এবং কবি। মাইকেল অ্যাঞ্জেলো। তাহলে ৯ এর সঠিক উত্তর হচ্ছে সি।
তোমরা দেখো, আমরা লিওনার্দো দা ভিঞ্চি নিয়ে পড়েছি, মাইকেল অ্যাঞ্জেলো নিয়ে পড়লাম, আমরা পিকাসো নিয়ে পড়বো, যে পাবলো পিকাসো। একটু পরে আমরা পিকাসো নিয়ে আলোচনা করব। দেখো 10 নম্বর প্রশ্নটি দেখো, সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কো চিত্রশিল্পীকে, অর্থাৎ সিস্টিন চ্যাপেলের দেয়ালের ছাদের একটা নকশা হয়েছিল। সিস্টিন চ্যাপেলের দেয়ালের মানে ছাদের একটা নকশা হয়েছিল, সেই নকশাটা করেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো একটা ফ্রেস্কো। ফ্রেস্কো মানে একটা পদ্ধতির মাধ্যমে ফ্রেস্কো এই চিত্রটি তিনি করেছিলেন। সিস্টিন চ্যাপেলের ছাদের নকশা যে মানুষটা করেন তার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। সেই ফ্রেস্কো চিত্রশিল্পী হচ্ছে এই মাইকেল অ্যাঞ্জেলো। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। ওকে, আমরা মাইকেল অ্যাঞ্জেলো 10 নম্বর সঠিক উত্তর পেলাম। এরপরে আমরা একটু দেখি 11 নম্বর প্রশ্নের উত্তর। দেখো, খেয়াল করো, প্রশ্নটা একটু আলোচনা করি। 11 নম্বর, মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য কোনটি? একটু আগেই আমরা কিন্তু আলোচনা করছিলাম যে মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য একটা হচ্ছে মোজেস পিয়েটা। তোমরা একটু লিখে নিতে পারো যে মাইকেল অ্যাঞ্জেলোর একটা ভাস্কর্য হচ্ছে মোজেস, আর একটা ভাস্কর্য পিয়েটা। পিয়েটা, মাইকেল অ্যাঞ্জেলোর একটা ভাস্কর্য হচ্ছে মোজেস, আর একটা ভাস্কর্যের নাম হচ্ছে পিয়েটা। পিয়েটা। তাহলে মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য হচ্ছে একটা মোজেস, আর একটা ভাস্কর্যের নাম হচ্ছে পিয়েটা। মাইকেল অ্যাঞ্জেলোর একটা ভাস্কর্যের নাম হচ্ছে মোজেস, আর একটা ভাস্কর্য হচ্ছে পিয়েটা। তাহলে মাইকেল অ্যাঞ্জেলো হচ্ছে ইতালির চিত্রশিল্পী। ইতালির চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলো, তিনি একাধারে ভাস্কর, কবি, চিত্রকর। তারপরে তিনি সিস্টিন চ্যাপেলের ছাদের নকশা করেছিলেন। তিনি দ্য হলি ফ্যামিলি এই চিত্রকর্মটি করেছেন। মাইকেল অ্যাঞ্জেলো করেছেন কি মোজেস ভাস্কর্য, পিয়েটা ভাস্কর্য। কাজে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে প্রশ্নটি। আমরা 12 নম্বর প্রশ্নটা একটু দেখি। দেখো, 12 নম্বর প্রশ্ন বলছে সানফ্লাওয়ার। একটু হাইলাইট করে দিচ্ছি, এই প্রশ্নটা একটু কনফিউজিং। কিছু প্রশ্ন আছে খুবই কনফিউজিং, এর মধ্যে এই প্রশ্নটা একটু কনফিউজিং। কেন কনফিউজিং বলছি এটা আমি একটু পরে বলছি, শোনো। এই ধরনের কোশ্চেন অনেকগুলো আসে, সানফ্লাওয়ার, সানরাইজ, এই টাইপের। দেখো, সানফ্লাওয়ার চিত্রকর্মটি কোন ধারার? কি বলছে? সানফ্লাওয়ার চিত্রকর্মটি আসলে কোন ধারার? একটু কমেন্টে জানাতে পারবে কি সানফ্লাওয়ার চিত্রকর্মটি আসলে কোন ধারার? সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার চিত্রকর্মটি কোন ধারার? একটু কমেন্টে জানাতে পারবে কি? একটু সবাই কমেন্টে জানাও। 12 নম্বর প্রশ্নটি একটু কমেন্টে জানাও। ওকে, সবাই কমেন্টে জানাচ্ছ যে সানফ্লাওয়ার আসলে। ওকে, যারা বলছো সানফ্লাওয়ার, আচ্ছা, ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম সানফ্লাওয়ার। তাহলে ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্ম সানফ্লাওয়ার। একটু আমাকে বলো যে সানফ্লাওয়ার চিত্রকর্মটি কোন ধরনের আসলে? সূর্যমুখী, সানফ্লাওয়ার বলতে হচ্ছে সূর্যমুখী, তাই তো? তোমরা কি কেউ সানফ্লাওয়ার চিত্রকর্মটি দেখেছো? তোমরা যারা দেখোনি, তোমরা চাইলেই সানফ্লাওয়ার চিত্রকর্মটি দেখে নিতে পারো গুগল থেকে বা ইউটিউব থেকে। খুবই অসাধারণ সুন্দর একটি সানফ্লাওয়ার চিত্রকর্ম, যেটা ভিনসেন্ট ভ্যান গগ এঁকেছিলেন। এই সানফ্লাওয়ার চিত্রকর্মটি হচ্ছে পোস্ট স্টেশনিজম। পোস্ট স্টেশনিজম যেই পদ্ধতি আছে, সেই পদ্ধতির মাধ্যমে এই ভিনসেন্ট ভ্যান গগ তিনি এঁকেছিলেন।
তাহলে আমাকে একটু বলো যে সানফ্লাওয়ার চিত্রকর্মটি যদি ভিনসেন্ট ভ্যান গোগ এঁকে থাকেন, তাহলে সানরাইজ চিত্রকর্মটি কে এঁকেছেন? সানরাইজ চিত্রকর্মটি কে এঁকেছেন আমাকে একটু জানাতে পারো। সানরাইজ, সানরাইজ চিত্রকর্মটি কে এঁকেছেন? আচ্ছা, আমাকে এটা কমেন্টে জানিয়ে দিতে পারো। আমরা ১৩ নম্বর প্রশ্নে একটু চলে যাই। দ্য স্টেরি নাইট, খুবই গুরুত্বপূর্ণ একটা চিত্রকর্ম। দ্য স্টেরি নাইট, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিটে, এই ইউনিটে যে চিত্রকর্মগুলো নিয়ে প্রশ্ন হয় এগুলো কিন্তু জাহাঙ্গীরনগরে হয় সি ইউনিটে। দেখো, দ্য স্টেরি নাইট এই চিত্রশিল্পীটি এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। এছাড়াও ক্লোদ মোনে, এরও অনেকগুলো চিত্রকর্ম পরবর্তীতে আমরা দেখব। যে স্টেরি নাইট এই চিত্রকর্মটি এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। এই ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি অনেকগুলো কথা বলতে পারি, যেমন সানফ্লাওয়ার তিনি এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। তারপর হচ্ছে স্টেরি নাইট, এটা এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। তাহলে এই ভিনসেন্ট ভ্যান গগ হচ্ছে নেদারল্যান্ডের একজন চিত্রকর। নেদারল্যান্ডের একজন চিত্রকর হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। নেদারল্যান্ডের একজন চিত্রকর হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ। এই চিত্রকর এঁকেছেন সানফ্লাওয়ার, স্টেরি নাইট এই চিত্রকর্মগুলো। তাহলে সানরাইজ কে এঁকেছেন? সানরাইজ এঁকেছেন ক্লোদ মোনে। সানরাইজ এঁকেছেন কে? ক্লোদ মোনে। ক্লোদ মোনে সানরাইজ চিত্রকর্মটি এঁকেছেন ক্লোদ মোনে। ওকে, আমরা 14 নম্বর প্রশ্নটা একটু চলে যাব। মনে পটেটো ইটার্স চিত্রকর্মটি কোন চিত্রশিল্পীর অমর সৃষ্টি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা ঢাকা আসলে না, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে C1, হ্যাঁ, অনুষদে এটা এসেছিল। যে পটেটো ইটার্স এই চিত্রকর্মটি কে এঁকেছে? পটেটো ইটার্স, পটেটো ইটার্স, তোমরা 14 নম্বর প্রশ্ন দিকে একটু খেয়াল করো। পটেটো ইটার্স এই চিত্রকর্মটি কে এঁকেছে? পটেটো ইটার্স, পটেটো ইটার্স, দেখো এই পটেটো ইটার্স এই চিত্রকর্মটি এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। তাহলে ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্মগুলো আমরা দেখি, একটা হচ্ছে সানরাইজ, তারপরে পটেটো ইটার্স, তারপরে হচ্ছে দ্য স্টেরি নাইট, এই চিত্রকর্মগুলো কিন্তু ভিনসেন্ট ভ্যান গগ। এছাড়াও ক্যাফে টেরেস অ্যাট নাইট, ক্যাফে টেরেস অ্যাট নাইট। দেখো এর পরের প্রশ্নটাই দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এসেছে যে ক্যাফে টেরেস অ্যাট নাইট এই চিত্রকর্মটি এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ। তাহলে ভিনসেন্ট ভ্যান গগের চিত্রকর্মগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। এরপরে আসো, কোন বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন যে দেশে? বলছে বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন যে দেশে? স্পেনের একজন চিত্রশিল্পী আছে, তার নাম হলো পাবলো পিকাসো। স্পেনে একজন বিখ্যাত চিত্রশিল্পী, তার নাম কি? পাবলো পিকাসো, যিনি গুয়ের্নিকা চিত্রকর্মটি এঁকে ছিলেন। দেখো, বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে 1939 থেকে 1945 সালের মাঝখানে স্পেনের যে গৃহযুদ্ধ হয়েছিল, হ্যাঁ, 36 থেকে 1939 সময়ে, 1936 থেকে 1939 সালের সময়ে স্পেনের গৃহযুদ্ধ যে হয়েছিল, সেই গৃহযুদ্ধের উপরে কিন্তু একটা চিত্রকর্ম এঁকেছিলেন গুয়ের্নিকা। এই গুয়ের্নিকা হচ্ছে স্পেনের একটি শহর। সেই শহরকে নিয়ে পাবলো পিকাসো যে চিত্রকর্মটি আঁকেন তার নাম হচ্ছে গুয়ের্নিকা চিত্রকর্ম। হ্যাঁ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে গুয়ের্নিকা চিত্রকর্মের বিষয়টা কি আসলে? দেখো, গুয়ের্নিকা চিত্রকর্মের বিষয় হচ্ছে গণহত্যা। এই যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার বিষয়গুলো কিন্তু এই গুয়ের্নিকা চিত্রকর্মেতে ফুটে উঠেছে। 18 নম্বর কোশ্চেনের দিকে একটু খেয়াল করো। 18 নম্বর কোশ্চেনের দিকে একটু খেয়াল করো। ওকে, আমরা 18 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখি যে পিকাসোর গুয়ের্নিকা চিত্রকর্মটি আসলে কোথায় সংরক্ষিত আছে এখন বর্তমানে? পিকাসোর গুয়ের্নিকা চিত্রকর্মটি আসলে বর্তমানে কোথায় সংরক্ষিত রয়েছে? স্পেনের একটা জায়গা মাদ্রিদ, স্পেনের যে মাদ্রিদ শহরটি রয়েছে, এই স্পেনের মাদ্রিদে এই গুয়ের্নিকা চিত্রকর্মটি বর্তমানে সংরক্ষিত রয়েছে। তাহলে স্পেনের মাদ্রিদে যে চিত্রকর্মটি আছে সেটার নাম হচ্ছে গুয়ের্নিকা, যেটা এঁকেছিলেন পাবলো পিকাসো। তাহলে 19-এর প্রশ্নের উত্তর হচ্ছে গ। প্যারিসে নয়, প্যারিসে তো লুভর মিউজিয়াম রয়েছে, মোনালিসা রয়েছে প্যারিসে। গুয়ের্নিকা চিত্রকর্ম রয়েছে স্পেনের মাদ্রিদে। আর এই গুয়ের্নিকা হচ্ছে গণহত্যার বিষয়ে, এই যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল স্পেনে,
স্পেনের যে গুয়ের্নিকা শহর ধ্বংস করা হয়েছিল সেই ধ্বংসের প্রেক্ষাপটে তিনি এঁকেছিলেন। আচ্ছা, এরপরে দেখো ওয়াটার লিলিস, খুবই গুরুত্বপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ ওয়াটার লিলিস। দেখো ওয়াটার লিলিস, এই চিত্রকর্মটি হচ্ছে ক্লদ মোনের, ক্লদ মোনে নামে একজন বিখ্যাত চিত্রশিল্পী আছে, ক্লদ মোনে, ক্লদ মোনে। এই ক্লদ মোনের একটা চিত্রকর্ম হচ্ছে ওয়াটার লিলিস, ওয়াটার লিলিস, ক্লদ মোনে। ক্লদ মোনে যে চিত্রশিল্পী তার নাম হচ্ছে ক্লোদ মনে। আচ্ছা, তাহলে ক্লোদ মনে ওয়াটার লিলিস এঁকেছেন, একই সাথে সানরাইজ এঁকেছেন। সানফ্লাওয়ার এঁকেছেন ভিনসেন্ট ভ্যান গগ, কিন্তু সানরাইজ এঁকেছেন, সানফ্লাওয়ার এঁকেছিলেন ভিনসেন্ট ভ্যান গগ, কিন্তু সানরাইজ এঁকেছিলেন, সানরাইজ কে এঁকেছেন বলো তো এবার? ক্লোদ মনে। এই যে একটু আগে আমরা ক্লোদ মনের কথা বলছিলাম। ওকে, আলহামদুলিল্লাহ আমরা প্রথম ধাপের যে 20টি প্রশ্ন, সেই 20টি প্রশ্ন সলভ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমাকে একটু বলো যে আমরা যে 20টি প্রশ্ন সলভ করেছি প্রথম পর্যায়ে, সেই 20টি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো কিনা? প্রথম ধাপের যে 20টি প্রশ্ন সলভ করেছি সেই প্রশ্নগুলোর ধারাবাহিক এবং প্রেক্ষাপটগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু কমেন্টে জানাবে। আমরা যে প্রথম 20টি প্রশ্ন সলভ করেছি সেই 20টি প্রশ্নের ধারাবাহিক প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? অবন্তি খান বলছে ভাই আন্ডারস্টুড। থ্যাংক ইউ সো মাচ অবন্তি খান ফর ইউর ফিডব্যাক। ওকে, ইউনুস আরাফাত যুক্ত হয়েছে, বলছে বুঝতে পেরেছি। স্বর্ণা বলছে আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা এখানে এই ব্যাচে কারা কারা 2023 এইচএসসি 2023 ব্যাচের শিক্ষার্থী আছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। 2023 ব্যাচে 2023-এর এইচএসসি 2023 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, কারা আছো, কিংবা 2025 ব্যাচের শিক্ষার্থী, অথবা তোমরা কেউ যদি এসএসসি এর শিক্ষার্থী থাকো আমাকে জানাবে নিশ্চয়। আচ্ছা, সবার জন্য একটি ঘোষণা, কিংবা যে কোনো মাধ্যমের শিক্ষার্থীরা এখানে ক্লাস করতে পারবে। তোমরা যারা এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী আছো, 24 ব্যাচ, অথবা কেউ যদি চাকরি প্রত্যাশী থাকে, সেক্ষেত্রে বেসিক টু অ্যাডভান্স এই জিকে কোর্স সবার জন্য আসলে উপযুক্ত, এই যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সাধারণ জ্ঞানগুলো নিয়ে আলোচনা করা। ওকে, আলহামদুলিল্লাহ। আমরা কিছুটা সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাটে ছিলাম, ইন্টারনেট ত্রুটির কারণে আমাদের ক্লাসগুলো ঠিকভাবে শোনা যাচ্ছিল না। আমরা চলে আসি আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা 21 নম্বর প্রশ্ন থেকে আসলে আমরা শুরু করতে চাই। ওকে, 21 নম্বর প্রশ্ন থেকে আমরা একটু শুরু করতে চাই। আমাকে একটু জানাবে যে আমার কথাগুলো আসলে শোনা যাচ্ছে কিনা। আমরা 21 নম্বর প্রশ্নটা একটু দেখি কি বলছে। 21 নম্বর প্রশ্নে বলছে যে নিম্নের কোন ব্যক্তি চিত্র সমালোচক, অর্থাৎ চিত্র সমালোচক নিচের আসলে কোন ব্যক্তি? একটু কমেন্টে জানাতে পারো নিচের কোন ব্যক্তি চিত্র সমালোচক। মকবুল ফিদা হোসেন তিনি একজন চিত্রশিল্পী, সালভাদর ডালি তিনি একজন চিত্রশিল্পী, অর্থাৎ নিম্নের কোন ব্যক্তি একজন চিত্র সমালোচক? দেখো, হারবার্ট রিড, হারবার্ট রিড নামক একজন ব্যক্তি, যিনি হচ্ছেন একজন চিত্র সমালোচক, অর্থাৎ বিভিন্ন চিত্রশিল্পী নিয়ে, চিত্রকর্ম নিয়ে তিনি আসলে কাজ করেন, সমালোচনা করেন, অর্থাৎ চিত্রের প্রেক্ষাপট বা কোন বিষয় নিয়ে চিত্র আছে সেই বিষয়গুলো নিয়ে এই হারবার্ট রিড গবেষণা করে থাকেন। মকবুল ফিদা, সালভাদর ডালি, কান্দোনিস্কি এই সবগুলোই হচ্ছে এক একটা চিত্র শিল্পী, আর চিত্র সমালোচক হচ্ছে হারবার্ট রিড, হারবার্ট রিড। আমরা 22 নম্বর প্রশ্নটা যদি দেখি, এটা ভুলক্রমে 23 হয়েছে, যদি আমরা 23ই পড়ছি আসলে।
কোন নারী শিল্পী, দেখো নারীর কথা বলা হচ্ছে, নারী শিল্পী তার নারী বিষয়ক চিত্রকর্মের জন্য বিশ্বখ্যাতি লাভ করেছেন। অর্থাৎ একজন নারী শিল্পী নারী খ্যাতি লাভ করেছেন। অমৃতা শেরগিল, তোমরা নাম শুনেছো কি না আমি জানি না। অমৃতা শেরগিল তিনি একজন নারী চিত্র শিল্পী। অমৃতা শেরগিল, অমৃতা শেরগিল। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চয়নিতে এসেছে। কাজেই তোমরা যারা জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা যদি সম্ভব হয় আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চয়নিটের যে বিগত প্রশ্নগুলো আছে, চিত্রকর্ম চিত্র ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো একটু অন্তত এক নজর দেখে যেও। জাহাঙ্গীরনগরের সিউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ, যেটা ওই যে কলা, দুঃখিত, যেটি হচ্ছে এই যে চিত্রকর্মের ইউনিট যেটা, হ্যাঁ, নাটক থিয়েটারের যে ইউনিটটা আছে ইউনিট, সেই ইউনিটের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে যেতে পারো। অনেকগুলো প্রশ্ন আসলে এখান থেকে তুমি কমন পাবে। ওকে, আমরা আমরা ধারাবাহিকভাবে 24 নম্বর প্রশ্নটার দিকে চলে আসি। কি বলছে দেখো, 24 নম্বর প্রশ্নটা একটু আমরা পড়ার চেষ্টা করি। শিল্পী মকবুল ফিদা হোসেন, খুবই বিখ্যাত একজন ব্যক্তি শিল্পী মকবুল ফিদা হোসেন, তিনি ভারতের একজন চিত্রশিল্পী। শিল্পী মকবুল ফিদা হোসেন তিনি কোন দেশের চিত্রশিল্পী? আসলে তিনি ভারতের একজন চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী হচ্ছে মকবুল ফিদা হোসেন। মকবুল ফিদা হোসেন ভারতের একজন চিত্রশিল্পী। মকবুল ফিদা হোসেন। ওকে, তাহলে মকবুল ফিদা হোসেন যে দেশের চিত্রশিল্পী, তিনি হচ্ছেন ভারতের চিত্রশিল্পী। তারপরে 25 নম্বর প্রশ্নটার দিকে আমরা একটু দেখি। পঞ্চ ইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পীকে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। পঞ্চ ইন্দ্রিয়, তোমরা সবাই একটু কমেন্টে জানাতে পারো আমাকে যে পঞ্চ ইন্দ্রিয় কোন দেশের চিত্র, মানে এটা কোন দেশের? পঞ্চ ইন্দ্রিয় তৈলচিত্র শিল্পীকে? পঞ্চ ইন্দ্রিয়, আমরা একটু আগে মকবুল ফিদা হোসেনের কথা বলছিলাম, ভারতের চিত্রশিল্পী, তিনি এঁকেছিলেন এই পঞ্চ ইন্দ্রিয়, যেটা একটা তৈল চিত্র। তাহলে মকবুল ফিদা হোসেনের একটা চিত্রকর্ম হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, যেটা তেল চিত্রে আঁকা। আচ্ছা, এরপরে আমরা 26 নম্বর প্রশ্নটা যদি দেখি যে কোন নারী শিল্পী ভারতীয় উপমহাদেশে আধুনিক চিত্রকলার পথিকৃৎ হিসেবে উল্লেখযোগ্য? যেমন আমরা একটু আগে দেখেছি অমৃতা শেরগিল, অমৃতা শেরগিলের কথা একটু আগে আমরা একটু পড়ছিলাম যে অমৃতা শেরগিল ভারতের একজন নারী চিত্র শিল্পী। অমৃতা শেরগিল ভারতের একজন নারী চিত্রশিল্পী। আচ্ছা, এরপরে তাহলে এই ইতিমধ্যে আমাদের দ্বিতীয় ধাপের যে প্রশ্নগুলো ছিল, আমরা 26টি প্রশ্নের উত্তর আসলে আজকে পড়ার চেষ্টা করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিলিত আমরা প্রায় 26টি প্রশ্নের উত্তর আমরা সলভ করার চেষ্টা করেছি আজকের এই ক্লাসটির মাধ্যমে। তোমরা যারা জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আজকের এই ক্লাসের এই আয়োজন ছিল। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রতিদিন অন্তত 2টি করে লাইভ ক্লাসের মাধ্যমে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। যেই প্রশ্নগুলো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, টপিক ভিত্তিক। তোমরা আসলে যেহেতু বুঝতে পারছো না কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, কাজে এই ক্লাসগুলো যদি তুমি দেখো, ইনশাআল্লাহ একটা ভালো ধারণা, পূর্ণাঙ্গ ধারণা তুমি পাবে। এবার তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো একটু সলভ করে দেখো, বিগত 2 বছর 3 বছরের প্রশ্ন সলভ করো, প্রশ্ন ব্যাংক নিয়ে দেখো, বিভিন্ন চিত্রকর্ম থেকে একটা না একটা প্রশ্ন এসেছে। যদি বিশ্বাস না হয় তুমি প্রশ্ন ব্যাংকটি খুলে দেখো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে চিত্রকর্ম নিয়ে প্রশ্ন আসে, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটেও এসেছে, একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন এসেছে। কাজে এই বিষয়গুলো একটু ভালো করে পড়ো। তোমাদের যাদের কাছে মিহির জিকে ফাইনাল সাজেশন বইটি আছে, তোমরা মিহির জিকে ফাইনাল সাজেশন বইটি পড়ো। যাদের কাছে মিহির জিকে বেসিক বইটি আছে, সেই বেসিক বইটি পড়ার চেষ্টা করো। আর যারা 2023 ব্যাচের শিক্ষার্থী আছো, এইচএসসি 2023, অথবা যারা মনস্থির করেছো তুমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের হয়নি,
বা রাজশাহীতে যাদের হয়নি, তোমরা যারা ভাবছো সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, গুচ্ছতে ঢাকা, এই চট্টগ্রামে, রাজশাহীতে, বিউপিতে, মেরিটাইমে, তো তোমাদের জন্য আমার নতুন একটি কোর্স শুরু হয়েছে। জুলাই মাসের ১ তারিখ থেকে এই কোর্সটি চালু হবে, মানে ক্লাস শুরু হবে, যেটা বেসিক টু অ্যাডভান্স সাধারণ জ্ঞান কোর্স। আগামী ১৫ তারিখের মধ্যে যদি এই কোর্সে কেউ ভর্তি হয় তাহলে ১,০২০ টাকায় সে ভর্তি হতে পারবে এবং পরবর্তীতে এই অফারটি আর থাকবে না। এবং এই ব্যাচটিতে প্রায় ৬ থেকে ৭ মাস ব্যাপী ক্লাস হবে, যেখানে পুরো ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করব। যেখানে আলোচনা করা হবে বাংলাদেশ বিষয়াবলী, সাম্প্রতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী। গুচ্ছের জন্য আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব। জাহাঙ্গীরনগরের জন্য আমরা ধারাবাহিকভাবে সেই ব্যাচটিতে ক্লাস নিব। একাধারে ক্লাসের পাশাপাশি পরীক্ষা পদ্ধতি থাকবে সেখানে অনলাইন, এবং পিডিএফ, পরীক্ষার পরে সেই পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে শিক্ষার্থীদের মধ্যে। এবং ওই গোটা ব্যাচটিতে সাধারণ জ্ঞানের জন্য যেই ব্যাচটা, যেই বইটা ফলো করতে বলবো সেটি হচ্ছে মিহির জিকে। আচ্ছা, ভাইয়া, ফোর্থ শিফটের কোশ্চেন কেমন হয়, জিকে এটা বলেন। আসলে ফোর্থ শিফটের কোশ্চেন কেমন হয় সেটা নিয়ে আলোচনা করব। তো কেউ যদি আগ্রহী হয়ে থাকো এই ব্যাচে এনরোল করার জন্য, তাহলে তোমরা আমার অর্ণব স্যার পেজে নক করতে পারো। সেখানে নক করে তুমি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। বিকাশ, রকেট, নগদ, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে তুমি টাকা পাঠিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবে। আচ্ছা, ফোর্থ শিফটের কোশ্চেন কেমন হয় এটা নিয়ে অনেকবার ক্লাসে আলোচনা করেছি। পেইড ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা বলছে যে, দেখো, প্রথম শিফটের প্রশ্ন এসেছে যে পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী। প্রথম শিফটের প্রশ্ন আসছে পাবলো পিকাসো কোন দেশের চিত্রশিল্পী, তুমি দাগালা ইতালি। পরের শিফটে গিয়ে প্রশ্ন এসেছে মোনালিসা চিত্রকর্মটি কোথায় সংরক্ষিত রয়েছে। থার্ড শিফটে গিয়ে প্রশ্ন এসেছে দ্য লাস্ট সাপার চিত্রকর্মটি কি ধরনের, দেয়াল চিত্র। ফোর্থ শিফটে গিয়ে প্রশ্ন এসছে ইতালির মিলান শহরে নিচের কোন চিত্রকর্মটি সংরক্ষিত আছে, দ্য লাস্ট সাপার। তাহলে দেখো, প্রশ্নের প্যাটার্নটা বোঝো। যেই টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেই টপিকের প্রত্যেকটা শিফটে একটা একটা করে প্রশ্ন হয়। আমি আমি শুধু তোমাকে এই লিওনার্দো দা ভিঞ্চিতে উদাহরণ দেখালাম। এমন হতে পারে প্রথম শিফটে লিওনার্দো দা ভিঞ্চি এসেছে, পরের শিফটে ক্লোদ মোনে এসেছে, পরের শিফটে এসেছে ভিনসেন্ট ভ্যান গোগ, ফোর্থ শিফটে গিয়ে এসেছে মাইকেল ম্যাঞ্জেলো, ফিফথ শিফটে গিয়ে এসেছে আবার পাবলো পিকাসো। হতেই পারে এইভাবে। কাজে প্রথম শিফটে যে ধরনের প্রশ্ন হয়, ধরে নাও পরের শিফটে এই একই প্যাটার্ন, একই টপিক থেকে প্রশ্ন হয়। আরেকটা উদাহরণ দিই, সহজ করে বুঝবে। ধরো প্রথম শিফটে প্রশ্ন আসলো যে নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, এই গানটির গীতিকার কে। গণযোগাযোগের একটা টপিক, গীতিকার কে, সি ইউনিটে। ঠিক পরের শিফটে, সেকেন্ড শিফটে গিয়ে প্রশ্ন এসেছে শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি, এই গানটির গীতিকার কে। থার্ড শিফটে গিয়ে প্রশ্ন এসেছে যে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই গানটির গীতিকার কে। ফোর্থ শিফটে গিয়ে প্রশ্ন এসেছে যে তোমার কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত সমাট জমাট বাঁধা, এই গানটার সুরকার কে। তার মানে যখন এই সাধারণ জ্ঞানের প্রথম শিফটের প্রশ্ন আসবে একটা গান থেকে, ঠিক সেকেন্ড শিফটে এই গান রিলেটেড কিছু একটা প্রশ্ন আসে, বা গান যে গীতিকার তাকে রিলেটেড একটা প্রশ্ন আসে। আমি আশা করছি তুমি বুঝতে পেরেছো আমার এই আমি যেভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। কাজে একটু মাথায় রেখো, প্রথম শিফটে যে ধরনের প্রশ্নগুলো হয়, পরের শিফটে সেই একই ধরনের, একই প্যাটার্নের কিছু কিছু প্রশ্ন কমন চলে আসে। মাঝে মাঝে এমনও হয় প্রথম শিফটে একটা প্রশ্ন এসেছে, দু চারটা প্রশ্ন পরের শিফটেও একই হুবহু হয়ে যায়। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, তোমাদের পড়াশোনা ভালো হোক, আল্লাহর অশেষ রহমত তোমার উপর বর্ষিত হোক। যে যেখান থেকে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছো, আমার অর্ণব স্যারের পুরো প্যানেল থেকে তোমাকে অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা। তোমার পরিকল্পনা সুন্দর হোক, আল্লাহ তোমাকে সহায় করুক। আর এইচএসসি 23 ব্যাচের কোনো শিক্ষার্থী যদি আমার সাথে যুক্ত হতে চাও, দীর্ঘ একটা সময়ে নিজের বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যদি ভালো করতে চাও, তাহলে আমাদের 1020 টাকায় বেসিক টু অ্যাডভান্স যে জিকে কোর্সটি আছে সেটাতে তুমি এনরোল করতে পারো।
15 তারিখের মধ্যে। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। যদি কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকো তোমরা, তাহলে অর্ণব স্যার পেজে নক করে জানাতে পারো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, শুভ রাত।